নন্দিনী টর্চার করার ব্যাপারে জানতে পেরে মেনে নিতে না পেরে গৌরবের কলার চেপে ধরল বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দিনী ঘরে বসে বসে কান্না করলে বলরাম ঠিক তখনই ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার নন্দিনী, কি করছো? তোমাকে তোমাকে আমার মনে হচ্ছে তুমি সুখে নেই, তাই তো? তখনই দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, আপনার কেন এমনটা মনে হচ্ছে যে আমি সুখে নেই? কেন অযথা কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন? বারবার কেন কেন ডিস্টার্ব করছেন বলুন তো? আপনাকে নিয়ে অনেক কটু কথা বলছে, আমাকে আমাকে চরিত্রহীনা বলছে, আমার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে, এরপরেও কি আপনার শান্তি নেই? এ কথা শুনে তখন দেখা যাবে বলরাম বলতে থাকে, এমন করে কেন বলছেন? তখনই দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তো আর কিভাবে বলবো, আর কিভাবে বলা থাকতে পারে? আপনি বুঝতে পারছেন না, আপনার কারণে আমাকে কতটা কতটা কটু কথা শুনতে হচ্ছে, আমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে, আপনার কোনো ধারণা নেই। এই কথা শুনে তখন দেখা যাবে বলরাম বলতে থাকে, আমি ওই গৌরবকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ও ও আপনার সঙ্গে অন্যায় করছে, আপনাকে টর্চার করছে, তো ওরা পুরো ফ্যামিলি মিলে আপনাকে কষ্ট দিচ্ছে, আমি এটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই আমি এটা মেনে নিতে পারবো না। তখনই এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। এরপরেই গৌরব এসে বলতে থাকে, একটু সুযোগ পেয়েছো তো, প্রেমিকের সঙ্গে কথা বলা শুরু হয়ে গেছে, তাই তো? এই কথা শুনে বলরাম অবাক হয়ে যায় আর বলতে থাকে, এই লোকটার মুখের ভাষাটা অতি জঘন্য, লোকটার ভাষা অতি জঘন্য, ওকে ওকে বুঝাতে হবে যে স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলতে হয়। এ কথা শুনে তখন দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আপনি আপনি বরং আপনার নিজের জীবন নিয়ে ভাবুন, আমাকে নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন নেই। কেন অযথা আমাকে নিয়ে ভাবছেন? কেন বিষয়টা কমপ্লিকেটেড করে তুলছেন? প্লিজ আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমার জীবনটা নিয়ে আমাকেই ভাবতে দিন। আপনি প্লিজ কোনো রকম কোনো কথা বলবেন না আমাকে, আমাকে আর এসবের মধ্যে জড়াবেন না। আমি প্লিজ আমি এসব কিছু চাই না, আমার চরিত্র নিয়ে কেউ কথা বলুক, আমি সেটা মেনে নিতে পারবো না। এ কথা বলে ফোনটা কেটে দেয় নন্দিনী। এরপরে গৌরব বলে, কেন আমার সামনে প্রেমিকের সঙ্গে কথা বলতে কি লজ্জা করছিল? আমার সামনে প্রেমিকের সঙ্গে কথা বলা নিশ্চয় ভালো লাগছিল না? তখন এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, ছি, আপনি আপনি এতটা নিচে কি করে নামতে পারেন? আপনি যে এতটা জঘন্য ভাষায় কথা বলতে পারেন আমি ভাবতেও পারছি না। তখন এই কথা শুনে দেখা যাবে গৌরব বলতে থাকে, হ্যাঁ, আমার ভাষা এরকমই, আমি জঘন্য ভাষায় কথা বলতেই পছন্দ করি। তাই একটা কথা মাথায় রাখবেন, আপনাকে যে যে কাজে দেওয়া হবে সে কাজ যদি আপনি করতে না পারেন তবে কিন্তু ভালো হবে না, এই কথাটা মাথায় রাখবেন। তখনই এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তার মানে আপনি এই বিয়েটা শুধুমাত্র একটা ডিল হিসাবেই করেছেন, তাই তো? আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেননি, এই ভালোবাসা সবকিছু ছিল নাটক, আপনার নাটক, তাই তো? আপনি যে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, এই সবকিছুই আপনার সাজানো একটা নাটক ছিল। তখনই কথা শুনে দেখা যাবে দেখা যাবে গৌরব হাসতে থাকে আর বলতে থাকে, একদম ঠিক ধরেছেন, এই সবকিছুই একটা সাজানো গোছানো প্রিপেইড প্ল্যান ছিল, নাটক ছিল। আপনাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছেই ছিল না। তাছাড়া আমি একটা অবিবাহিত ছেলে হয়ে আপনার মতো বিবাহিত বিধবা মেয়েকে বিয়ে করার কথা আমি কি করে ভাবতে পারি? আপনার কি একটাবারও এটা মনে হলো না কি করে আমি আপনাকে বিয়ে করতে রাজি হলাম? এসবের পেছনে কোনো রহস্য না থাকলে কি আর আমি এমনি এমনি আপনাকে বিয়ে করতে চাই? এ কথা শুনে তখন নন্দিনী কান্নায় ভেঙে পড়ে। এরপরে দেখা যাবে নন্দিনীকে জোর করে নিয়ে নিয়ে পরশুরামের অফিসে আসে গৌরব। সেখানে এলে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, তুমি এত সাহস কোথা থেকে পাও নন্দিনী মুখার্জির সঙ্গে এরকম ব্যবহার করার? সাহস তো তোমার কোনোভাবেই হতে পারে না, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে হাসতে থাকে গৌরব বলতে থাকে, আমি সব করতে পারি আমি। আপনার যদি কিছু কিছু প্রবলেম হয়ে থাকে তবে আপনি শুধু বলুন, যে সব কিছু বলা হচ্ছে সেগুলো আপনি করবেন। আপনি পেপারগুলোতে ঠিকঠাক ভাবে সাইন করে দিলেই তো আর কোনো সমস্যা হয় না, তাই না? এরপরে দেখা যাবে পেপারগুলোতে জোরপূর্বক সাইন করিয়ে নেয় গৌরব।
ঠিক তখনই বলরাম সেখানে আসে। বলরাম এসে গৌরবের কলার চেপে ধরে আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই নন্দিনীকে কষ্ট দিস? তুই নন্দিনীকে কষ্ট দেওয়ার সাহস কোথা থেকে পাস? তোর বাড়িতে নন্দিনী মুখার্জিকে পাঠানো হয়েছে বউ করে, তোর বাড়িতে অর্ধাঙ্গিনী হিসাবে, কিন্তু তুই তুই ওনাকে নিয়ে গিয়ে প্রতিনিয়ত টর্চার করছিস। এতটা সাহস তুই কোথা থেকে পাস ওকে টর্চার করার? আমি আমি ওকে কতটা ভালোবাসি তোর কোনো ধারণা নেই। এই কথা শুনে গৌরব হাততালি দিতে থাকে আর বলতে থাকে, বাহ বাহ, ভালোবাসার তো ভালোই এক্সাম্পল দেখছি। কি নন্দিনী, এটাকেই বুঝি ভালোবাসা বলে? তুমি তুমি নাকি গৌরবকে ভালোবাসোই না, তুমি নাকি বলরামকে ভালোই বাসো না। তবে বলরাম দেব তোমার জন্য এতটা কেন ফেটে পড়ছে? কেন এরকম করে আমার সঙ্গে বিহেভ করছে? ওকে বলো ও যেন আমার কলারটা ছেড়ে দেয়। আমি যদি একবার রেগে যাই, আমি যদি ওর কলারটা ধরে ফেলি, তবে কিন্তু এখানে অনেক বড় একটা কেচ্ছা কেলেঙ্কারি হয়ে যাবে, সেটা কিন্তু ভালো দেখাবে না। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, কি হচ্ছে এসব? এখানে এসব কেন করছেন আপনারা? আপনারা কেন অযথা ঝামেলা করছেন? প্লিজ এসব বন্ধ করুন, আমি আর এসব নিতে পারছি না। এসব আমার ভালো লাগছে না, এবার বন্ধ করুন প্লিজ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। এ কথা শুনে তখন দেখা যাবে বলরাম বলতে থাকে, আপনাকে অসম্মান করবে কেউ, সেটা আমি মেনে নেব না। তখনই নন্দিনী বলে, কেন মেনে নেবেন না? কে আপনি? কে আপনি? আপনাকে আমি কোনোভাবেই নিজে কোনো দায়িত্ব দিইনি যে আমার জন্য আপনি লড়াই করবেন। আপনাকে তো আমার জন্য কথা বলতে বলিনি আমি। তখন এই কথা শুনে বলরাম অবাক হয়ে যায়। বলরাম গৌরবের কলার ছেড়ে দিয়ে চোখে পানি ভরা নিয়ে অবাক হয়ে বলতে থাকে, নন্দিনী, আপনি এই কথাটা বলতে পারলেন? তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, হ্যাঁ বলতে পারলাম। কারণ কারণ আপনি যার কলার ধরে আছেন উনি আমার হাজবেন্ড। আপনার কোনো অধিকার নেই আমার সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডকে অপমান করা, আমার হাজবেন্ডকে অপদস্থ করার আপনার কোনো অধিকার নেই। তখনই এই কথা শুনে দেখা যাবে বলরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলতে থাকে, দিদি, এরকম করে আপনি ওর সঙ্গে কথা বলতে পারেন না। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে গৌরব বলতে থাকে, কেন পারে না? অবশ্যই পারে, অবশ্যই কথা বলতে পারে। এরপরে দেখা যাবে বলরাম বলতে থাকে, ঠিক আছে, তবে আমি চলে যাচ্ছি, আপনার যেটা ইচ্ছে আপনি করুন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার কোনো অসম্মান আমি মেনে নেব না। আমি আমি বলরাম মেনে নেব না আপনার অসম্মান। এটার বিরুদ্ধে আমি পুরোপুরিভাবে ধিক্কার জানাবো। যে আমাকে আমাকে যদি আপনি এর জন্য অপছন্দ করেন, আপনি যদি আমাকে এর জন্য দায়ী করেন, তারপরেও আমি আমি আপনার অসম্মান মেনে নেব না। আমি গৌরবকে কিছুতেই ছাড়বো না, এই কথাটা আমি বলে দিলাম। তখন এই কথা শুনে নন্দিনীর চোখে জল এসে যায়। নন্দিনী মনে মনে বলতে থাকে, আমি কি করব এখন? আমার তো পুরো হাত পা বাঁধা, আমি কি না পারছি কিছু বলতে, না পারতে কিছু করতে। আমি যদি আগে থেকে জানতাম যে আমার জীবনে এত বড় একটা ঝড় আসতে চলেছে, তবে আমি কিছুতেই এই বিয়েতে রাজি হতাম না, কিছুতেই এই বিয়েটা আমি করতাম না, কিছুতেই না। আমি কি জানতাম যে আমার এই বিয়েটা নিয়ে এতটা জলঘোলা হবে, আমার এই বিয়েটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে? যদি জানতাম তবে আমি কিছুতেই এই বিয়েটাতে রাজি হতাম না, কিছুতেই না। এরপরে তটিনী বলতে থাকে, দিদি, তুই একদম ভাববি না। তখনই দেখা যাবে তটিনীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে নন্দিনী আর বলতে থাকে, আমার এখন কি করা উচিত বোন? আমি জানি না আমার কি করা উচিত হতে পারে। আমি আমি বুঝতে পারছি না। আমি ও বাড়িতে ভালো নেই, কিন্তু কিন্তু আমি যদি এই কথাটা বাবাকে কিংবা বাড়িতে জানাই, তবে তবে মম ড্যাড দুজনই মরে যাবে। আমি মম আর ড্যাডের কোনো ক্ষতি হতে দিতে পারি না। তখনই নন্দিনীর কথা শুনে তটিনী বলে, তোকে এসব কথা, ভুলভাল কথা কে বুঝিয়েছে যে ড্যাড আর মাম্মি মরে যেতে পারে? তখনই দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, কেন? আমি তো শুনেছি ড্যাড নিজেই বলেছে যে আমার যদি কোনো রকম কোনো কথা শুনে, তবে তবে ড্যাড মরে যাবে। তখনই দেখা যাবে এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, ড্যাড তোকে আগে এই কথা বলে দিয়েছে? তখনই এই কথা শুনে তো নন্দিনী বলে, হ্যাঁ হ্যাঁ ড্যাডি ড্যাডি বলেছে কর্ণ চ্যাটার্জির কাছে, আমি তখন শুনেছি। তখন এই কথা শুনে তটিনীর মনে খটকা লাগে। এরপরে পরশুরামকে তটিনী বলে, এর মধ্যেও কি কোনো কিন্তু আছে? ড্যাড কি ইচ্ছাকৃতভাবে দিদিকে ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলেছে, নাকি নাকি ড্যাড সত্যি সত্যি দিদির জন্য অনেকটা আপসেট? তখন এই কথা শুনে পরশুরাম বলে, এটা তো আমি নিজেও জানি না তটিনী, আমি তো নিজেও বুঝতে পারছি না যে আসল আসল কাহিনীটা কি হতে পারে। নন্দিনী মুখার্জিকে হাতে রাখার জন্যই তোমার বাবা এরকম একটা কথা বলে বসলো, নাকি সত্যিই উনি তোমার তোমার বোনের জন্য এতটা এতটা ভাবে, এতটা পরিশ্রমী? এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে তটিনী বলতে থাকে, এটার জন্য আমি বাবার থেকে জবাবদিহি চাইবো। আর দিদি, তুই ভাববি না
যাই হোক না কেন, যেটাই হয়ে যাক, আমি তোকে কোনোভাবে এই এই নরকে থাকতে দেব না, কিছুতেই না। আমি চাই না তোর জীবনটা নষ্ট হয়ে যাক। তোর জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না। এই এই নোংরা পিশাচের কাছে রেখে তোর জীবনটা যে একদম নষ্ট হয়ে যাবে, সেটা আমি তোর বোন হিসাবে কিছুতেই হতে দিতে পারি না। আমি তোর পাশে দাঁড়াবো। আর কেউ তোর পাশে থাকুক বা না থাকুক, আমি আছি তোর পাশে। তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে তটিনীর কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুই সত্যি বলছিস তটিনী? তুই আমার পাশে থাকবি? তুই আমাকে ছেড়ে যাবি না? তখনই তটিনী বলে, না দিদি, আমি সবসময় তোর পাশে থাকবো। তোকে তোকে আগলে রাখবো। তোর যদি কোনো সমস্যা হয়, তোকে যদি কেউ কোনো কথা বলে, তুই শুধু আমাকে একবার জানাবি। আমি তোর পাশে থেকে সমস্তটা হ্যান্ডেল করব। তোকে আমি রক্ষা করব। তোর হয়ে আমি লড়বো, সবার সঙ্গে আমি কথা বলবো। বাবা বাবা কি করে তোর জন্য মৃত্যুবরণ করে এটাও আমি দেখবো। আর ড্যাডের এটা কোনো চাল কিনা, ড্যাড এসবের সঙ্গে ইনভলভ কিনা, সেটাও বের করার চেষ্টা করব। যদি সত্যি সত্যি জানতে পারি যে এসবের সঙ্গে ড্যাডেরও কোনো ভূমিকা আছে, ড্যাডও ইনভলভ, তবে তবে আমার থেকে খারাপ কেউ হবে না। এবার আর আমি কাউকে তোয়াক্কা করব না। আমি ড্যাডকে বুঝিয়ে দেব যে নিজের মেয়েদের নিয়ে খেলা তার জন্য একদম ঠিক হয়নি। সে একদম ঠিক করেনি। এভাবে এভাবে নিজের মেয়েদের নিয়ে খেলাটা ওনার উচিত হয়নি। তখন এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, কিন্তু কিন্তু কি করবি তটিনী? যদি যদি ড্যাড সত্যি সত্যি নিজে কোনো ক্ষতি করে ফেলে, নিজের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তখন কি আমরা ক্ষমা করতে পারবো? নিজেদের কি ক্ষমা করতে পারবো বল? নিজেদের সুখের জন্য নিজেদের ড্যাডকে হারাতে আমি চাই না। আমার যা হয়ে যাক, আমি ড্যাডের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। তখনই কথা শুনে তটিনী বলে, তুই চিন্তা করিস না, ড্যাডের কিচ্ছু হবে না। ড্যাড একদম একদম ঠিক থাকবে। আমি মায়ের সঙ্গে কথা বলবো, মাকে আমি বুঝিয়ে বলবো যে আসল আসল ঘটনাটা কি। আর তুই যে ভালো নেই, এটাও আমি মাকে বলবো। মা যদি বুঝতে রাজি হয় তবে বুঝবে, আর যদি বুঝতে না রাজি হয়, সেটার ব্যাপারেও আমি ভাববো। আমি দেখবো মাকে কি করে রাজি করাতে হয়। আমি কোনোভাবেই তোর জীবন নষ্ট হয়ে যেতে দিব না। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, সত্যি বোন, তুই যদি আমার পাশে না দাঁড়াতি, তবে আমি কোনোভাবে বুঝতে পারতাম না যে আসলে আসলে জীবনটা কিরকম ভয়ঙ্কর হতে পারে। এরপরে দেখা যাবে তটিনী বলে, চিন্তা করিস না, আমি পুরোপুরি ভাবে চেষ্টা করছি কি করা যায়। আমি আমি পুরোপুরি ভাবে দেখছি। তুই একদম ভাববি না, নিজেকে শক্ত রাখার চেষ্টা করবি। নিজেকে কখনো দুর্বল মনে করবি না। সবসময় নিজেকে শক্ত রাখবি। সবসময় সবার সামনে নিজেকে হাসি খুশি দেখানোর চেষ্টা করবি। যতটা নিজেকে দুর্বল ভাববি, ততই আরো ওরা তোকে দুর্বল ভাববে। তোকে নিয়ে এরকম বাজে মন্তব্য করার সুযোগ পাবে। তুই কিন্তু কাউকে বাজে মন্তব্য করার সুযোগ দিবি না। তখনই দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলে, তুই চিন্তা করিস না, আমি তোর কথা মতোই চলবো। তুই আমাকে যেভাবে বলবি, আমি ঠিক সেভাবেই করব, সেভাবেই কাজ করব। তুই একদম ভাবিস না। তুই শুধু আমার পাশে থাকলেই হবে। এরপরে বলরাম বাইরে এসে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি নন্দিনীকে ভালোবাসি। এটা বলার পরেও নন্দিনী কেন কেন বারবার আমাকে দূরে ঠেলে দেয়। তখনই গৌরব এদিকে বলতে থাকে, আমি বারবার করে বলছি নন্দিনী, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি যদি বাড়াবাড়ি করো, তোমার ড্যাড কিন্তু একেবারে চলে যাবে। তোমার ড্যাড মরে যাবে। তোমার ড্যাড কি বলেছে তোমার মনে নেই? তখনই তটিনী বলতে থাকে, আপনাকে আমার দিদিকে নিয়ে ভাবতে হবে না। যদি আমার দিদিকে নিয়ে ভাবতেন, তবে আজকে এই দিনটা দেখতে হতো না। আমার দিদিকে এতটা কষ্ট পেতে হতো না। এরপরে দেখা যাবে গৌরব নন্দিনীর দিকে ধেয়ে এলে, তখনই তটিনী গৌরবের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, আমার দিদির দিকে ধাইয়ে যাওয়ার আগে আমাকে আমাকে বলতে হবে যে ওর সঙ্গে আপনার সমস্যাটা কি, ওকে কি বলতে চান। আগে আমার ওপর দিয়ে তারপরে যেতে হবে। এ কথা শুনে তখন গৌরব বলে, ও আমার ওয়াইফ, আমার ওর প্রতি পুরোপুরি দায়িত্ব আছে। তখনই দেখা যাবে এ কথা শুনে তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, আপনার যদি সেরকমটাই মনে হতো, আপনি যদি ওর প্রতি দায়িত্ব পালন করতেন, তবে কোনোভাবে ওকে এতটা কষ্ট পেতে দিতেন না। ওর কষ্টটা বোঝার চেষ্টা করতেন। ওকে এভাবে সবার সামনে ছোট করতেন না। সবার সামনে, আপনার পরিবারের সামনে ওকে ছোট করতে পারতেন না। তখনই দেখা যাবে এ কথা শুনে গৌরব বলতে থাকে, আমার পরিবারে ওর একটাই ভূমিকা, ও বাড়ির বউ, কিন্তু আমার ওয়াইফ হওয়ার কোনোদিনও কোনো যোগ্যতা ওর নেই। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, আপনার ওর হাজবেন্ড হওয়ার যোগ্যতা নেই, কিন্তু ওর যোগ্যতা ঠিকই আছে। কারণ আপনার মতো জঘন্য লোকের ওয়াইফ হওয়ার কোনো ইচ্ছে আমার দিদির নেই। আমার দিদি নিজের জীবনটা নতুন করে শুরু করবে। আপনি কি ভেবেছেন ও
ও বিধবা বলে ওর জীবনে কোনো রং নেই, ও কখনো কখনো আপনার থেকে দূরে গিয়ে ও ভালো থাকতে পারবে না। আপনি ভুল করেছেন, আপনি এই কথাগুলো ভুল ভেবেছেন। ও অবশ্যই অবশ্যই ভালো থাকতে পারবে। ওর জীবনটা আমরা সুন্দর করে সাজিয়ে দেব। ওকেও নতুন করে ওর জীবনটা সাজাতে হবে। আপনি আপনি চাইলেও আর ওকে কোনোভাবে আটকাতে পারবেন না, কোনোভাবেই নয়। আপনাকে আপনাকে এবার আমি বুঝিয়ে দেব আমার দিদির সঙ্গে করা অন্যায়ের ফল কি হতে পারে। আপনাকে এবার বুঝতে হবে, আমার দিদির সঙ্গে করা অন্যায়ের বিচার করতে হবে। আপনাকে আমি শাস্তি দেব, অবশ্যই শাস্তি পেতে হবে আপনাকে। আমার দিদিকে কষ্ট দিয়েছেন তো, এটার শাস্তি আপনাকে পেতেই হবে।